হ্যালো বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের 101 নম্বর এপিসোডে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা দেখতে দেখতে 100 নম্বর এপিসোড পার করে আসলাম। আজকে আমাদের 101 নম্বর এপিসোড। আশা করছি 100 নম্বর এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে। যদিও আমি তোমাদের কমেন্ট দেখে বুঝেই গেছি যে সেই এপিসোডটা তোমরা খুব পছন্দ করেছো এবং তোমাদের রেসপন্সও অনেক বেশি পেয়েছি আমি ওই এপিসোডে। আশা করছি তোমরা এভাবেই পাশে থাকবে আর এই পডকাস্টে আরও দারুণ দারুণ ঘটনা তোমরা শোনাতে থাকবে। তোমরা যত ভালো ঘটনা শোনাতে থাকবে আমাদের এই পরিবার আরও অনেক দূর এগিয়ে যাবে। তোমরা যেভাবে সহযোগিতা করে আমাদের এই পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাতে আমি খুব হ্যাপি হয়েছি। যাই হোক, আজকের এই এপিসোডে তোমরা খুব ডেঞ্জারাস একটা ঘটনা শুনতে চলেছ। এই ঘটনাটা শুনে তোমাদের মনে হতে পারে যে মানুষ এতটা নিম্ন মানসিকতার হতে পারে। আজকের এই ঘটনা শুনে তোমাদের ফিল হবে যে মানুষ পারে না এমন কিচ্ছু নেই। যাই হোক, আশা করছি তোমরা আজকের এই ঘটনাটা মন দিয়ে শুনবে এবং যারা যারা ঘটনা এই পরিবারে শোনায় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, নাহলে কিন্তু তোমরা আর ঘটনা শুনতে পারবে না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। হ্যালো দিদি। হ্যাঁ বলো, আমি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমারই চলছে মোটামুটি। হ্যাঁ, আমি তো তোমাকে এর আগেও ফোন করেছিলাম, বাট তোমার ওই ওই নাম্বারটা যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতে তো কোনোভাবেই দেখছি যে ফোন লাগে না। হ্যাঁ হ্যাঁ যাই হোক, শেষ পর্যন্ত আজকে আবার দেখলাম তোমাকে হোয়াটসঅ্যাপে পাওয়া গেল। হ্যাঁ। যাই হোক, তুমি বলছিলে তোমার যে ঘটনাগুলো আছে সেটা একটা তোমার তুমি একটা বাড়িতে যাওয়ার পর থেকে সেখানে মানে তোমার সাথে সেটা কন্টিনিউ হচ্ছিল। আর একটা বোধহয় তোমার মামার সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মামার সাথে ঘটে যাওয়া। তো যদি তুমি এক কাজ করো, তোমার যে বাড়ির যেটা আছে মানে বাড়িতে যেটা কন্টিনিউ হয়ে আসছিল সেটা একদম প্রথম থেকে শুরু করে একদম পুরো ডিটেলসে বলো, যাতে আমাদের একদম মানে পুরো শ্রোতা বন্ধুদের বুঝতে একদম সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে আমি প্রথমে সব শ্রোতা বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই। আর মানে সবাই যে এই তোমার পরিবারের সদস্য আছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর চাই যেন তোমার পরিবারটা একটু বড় হোক। থ্যাংক ইউ। একদম আমাদের সত্যি সবাইকে আমি যে গল্প শুনি সবারগুলো আমিও শুনি, আমার খুব ভালো লাগে। সবার মধ্যে যে শেয়ার করছে গল্পগুলো তাতে অনেক কিছু জানতে পারা যায়। আর একটা কথা, মানে যার সঙ্গে ঘটনা ঘটে সেই বুঝতে পারে। অনেক হয়তো এই জিনিসগুলো বিশ্বাস করে না, কিন্তু যার সঙ্গে হয় সেই বুঝতে পারে যে মানে কি এই জিনিসগুলো কি জিনিস, সেটা তারাই বুঝতে পারে যার সাথে হয়। অনেকে হয়তো হাসে শুনে যে সব জিনিস বিশ্বাস করি না, কিন্তু দেখো আমার জীবনে অনেকবার অনেক কিছু ছোট বড় ঘটনা ঘটেছে যার জন্য আমি বিশ্বাস করি এগুলো। তো যাই হোক, তাই শুরু করি আজকে ঘটনাটা। একদম একদম একদম। তো আমার হচ্ছে ঘটনাটা হয়েছে মানে স্টার্ট বলতে পারো 2015, বুঝলেন? 2015-তে আমি এই ফ্ল্যাটটা যেটাতে এখন আছি, এখনো ওই বাড়িতেই আছি ফ্ল্যাটটা। তো এই ফ্ল্যাটটা আমরা 2015-তে কিনেছিলাম। আচ্ছা, বুঝলেন? নতুন তৈরি হয়েছে একদম ফ্ল্যাটটা। তো কেনার পর 2015 সালে আমরা জুন মাসে শিফট করি বাড়িতে, নতুন বাড়িতে। ওকে। শিফট করার পর এই পুজোতে অক্টোবর মাসে দুর্গাপুজোর সপ্তমী দিন আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট। বুঝেছো? অ্যাক্সিডেন্ট মানে আমাদের কার আছে, কিন্তু আমার হাজবেন্ড কি করে বাইকে করে আমাদেরকে, বুঝতে পারছি পুজোর সময় মানে কারে গেলে কি হয়, পার্কিং অনেক দূরে করতে হয়, আসতে হয়, প্যান্ডেল পর্যন্ত যাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, হেঁটেছেন। আমার হাজবেন্ড বললো, তখন আমার ছোট মেয়ে তখন ওই 4-এ পড়ে, 3-4-এ পড়ে। আমি তো বললো যে ও তো ছোট, ওকে তো আমি কোলে নিয়ে নিতাম, তাহলে বড় মেয়ে একটু ও পড়তো 10-এ, তো ওকে মাঝখানে না, 10-এ না, এখন ও 7-এ পড়তো, তখন 7-এ তখন 3 পড়তো। তো বললো তাহলে ও তো মাঝখানে বসে যাবে, ওকে তুমি কোলে নিয়ে নাও, তো বাইকে করেই চলে যাবো। যাই হোক, তবে যাচ্ছিলাম তো হঠাৎ মানে একটা কি হলো, একটা কার আর আমাদের বাইকের মাঝখানে একটা বাইক ঢুকে গেল। তো এর সাথে কি হলো, আমার হাজবেন্ড ওটা মানে কি ব্যালেন্স করতে না পেরে কি রাস্তার সাইডে নেমে গেছে, উঁচু নিচু রাস্তার মধ্যে নেমে গেল বাইকটা নিয়ে। তাতে কি হলো, আমি সিনথেটিক্স মানে সিল্কের শাড়ি পরেছিলাম, তো আমি স্লিপ করে গেলাম আমার ছোট মেয়েকে নিয়ে। দিয়ে স্লিপ করে পড়ে যেতে কি হলো, আমার ছোট মেয়ে মানে দূরে ছিটকে পড়লো, অনেক দূরে। আর আমিও অনেক দূরে গেলাম, একটা গাড়ির একটা মোশন থাকে না, আমাকে টেনে নিয়ে চলে গেল ওই মোশনে, আমি অনেক দূর পড়ে গেলাম ছিটকে।
এতে কি হলো, আমার পিঠটি পুরো কেটে গেল, ছুড়ে গেল। তারপরে আমার হাজবেন্ড গিয়ে আমার মেয়েকে ওঠালো, তো দেখছি ও পুরো কপাল থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। তো আমরা তো ওকে দেখে ভয় পেয়ে গেলাম, এত ব্লিডিং। যাক ইমিডিয়েট আমরা হসপিটালে ওকে নিয়ে গেলাম। তো হসপিটালে তো স্টিচ হলো সঙ্গে সঙ্গে, 9টা স্টিচ হয়েছিল কপালে। যাই হোক 9টা স্টিচ হলো। তো তারপর আমরা বাড়িতে এলাম। পুজোর দিন মনটা খারাপ হয়ে গেল, প্রথম দিনে এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্বাভাবিক। পুরো অনেক চোট লেগেছিল, আমারও পায়ে চোট লেগেছে, আমার মেয়ের অন্য জায়গায় সব ছুলে গেছে। যাক মেজর হলো ওর কপালটা যে এতটা ফেটে গেছিল, সেটাই অনেক ব্লিডিং হয়েছিল। অনেকটাই ছোট, এখন ক্লাস 3-তে পড়ে এরকম। তারপরে যাই হোক ওই বছরটা তো আমাদের পুজোটা ভালো কাটলো না অতটা। ওই তো 15টাই একটা অ্যাক্সিডেন্ট গেল। 16-এ হলো নেক্সট ইয়ারই আমার হাজবেন্ড এই 2 মেয়েকে নিয়ে বাজার যাচ্ছিল, বুঝলে, বাইকে করে। বাইকে যাচ্ছে, হঠাৎ মানে একটা ফ্ল্যাটের থেকে কোনো বাচ্চা বড় একটা ফুটবলকে ছুড়লো। এমন ছুড়লো যে বাইকের সামনে এসে ওটা মানে হঠাৎ একটা চলন্ত গাড়ির সামনে একটা বল এসে থেমে যায়। তো গাড়িটা কি হবে, একটা মোশনে ছিল, উল্টে গেল গাড়িটা, সঙ্গে সঙ্গে বাইকটা উল্টে পড়ে গেল, 3জনেই পড়ে গেল। আর তখন আমার ছোট মেয়ে একটু কম লেগেছিল, মানে ওর একটু হাতটা ছিলে গেছিল, কিন্তু আমার বড় মেয়ের মানে মাথায় প্রচন্ড চোট লাগলো। মানে ও তখন সেই মানে বমিটিং করবে এরকম। তখন সেটা ছিল বৃহস্পতিবার, আমি পুজো করছিলাম সকালবেলায়। তখন ও দেখছি 3জনে মানে 2 মেয়ে কাঁদতে কাঁদতে ঢুকছে, ওর বাবা ওদেরকে নিয়ে। তখন বড় মেয়ে বলছে, মা আমার মাথায় একটা কিছু হয়ে গেছে মনে হচ্ছে, এত জোর লেগেছে, বলছে বমি বমি লাগছে। তো আমরা শুনেছি যে বমিটিং টেন্ডেন্সিটা চোট লাগার পর ভালো জিনিস না। বমিটিং টেন্ডেন্সি হলে কি হয়, মানে বলে যে ব্রেনে চোট লেগেছে, এটা পারতো। তো যাই হোক সঙ্গে সঙ্গে ওকে হসপিটাল নিয়ে গেলাম। ওকে তো MRI করা সব করা হলো। যাই হোক তো করে বললো যে মানে স্কালে চোট আছে, মানে ভেতরে যায়নি, স্কাল মানে মাথার যে খুলিটা আছে ওতে ব্লাড একটু জমে গেছে, ব্লাড ক্লট করে গেছে। তারপরে যাই হোক ওকে আবার অ্যাডমিট তো ছিল, 4-5 দিন অ্যাডমিট ছিল। তবে ওষুধটাকে তো প্রায় 2-3 মাস ওই লিখতে পারতো না, মানে হাত কাঁপতো লিখলে, মানে নার্ভাস সিস্টেমটা প্রবলেম হয়ে গেছিল, বুঝলে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে যদি এটা পার্মানেন্ট প্রবলেম হয়ে যায় তো মুশকিল। স্কুল যেত না, কিছু না, 2-3 মাস ধরে খুব প্রবলেম ইয়ে করলো। অনেক ডাক্তার দেখেছি নার্ভের। তারপর ওইটা গেল তোমার 16, তারপর আস্তে আস্তে এটা রিকভার করেছে। 16 এটা গেল। তারপর 17-এ 25 ডিসেম্বর আমরা ফ্যামিলি পিকনিক করতে গেছিলাম এখানে একটা পার্কে। পিকনিকে যাই, তো আমার হাজবেন্ড যায় না, কেন আমার হাজবেন্ডও মানে সার্ভিস করেন, তো ওনারও শিফটিং ডিউটি থাকে। তো শিফটিং অফিসার বলে কি নাইট শিফট করেছেন, তো বলে আমি নাইটে যাবো না, তোমাদেরকে আমাদের কারে করে ড্রপ করেছিল ইয়েতে, আমার বাপের বাড়ি সব লোকরা ফ্যামিলিরা ছিল, দিদি জামাইবাবুরা মা, তো তোমাকে ড্রপ করেছি, আমি বিকেলবেলা গিয়ে আমি নিয়ে আসবো। আমার বললাম ঠিক আছে। তো যাই হোক ওখানে গেলাম পিকনিক করতে গিয়ে জাস্ট গেছি, আর কিছুক্ষণ পরে আমার দিদির ছেলে মেয়েরা আমার মেয়েরা সব মিলে, চলো মাসি আমরা খেলবো, ব্যাডমিন্টন খেলবো, যেমনি হয় পিকনিকে গেলে আর কি সবাই। তো আমরা ব্যাডমিন্টন খেলতে গেলাম। খেলতে খেলতে এমন হলো যে আমি ব্যাডমিন্টন খেলতে আমি পেছন দিকে কিছুতে লাগলো নাকি বুঝতে পারলাম, পড়ে গেলাম। আর পড়ে যেতেই আমার সঙ্গে সঙ্গে বা হাতটা যে কবজিটা হয় না, রিস্টটা মানে 3 টুকরো হয়ে ভেঙে গেল। হাতটা ঝুলে গেল একদম ভেঙে। আমি তো বুঝতে পারলাম এত জোর আওয়াজ হলো আর অসহ্য পেন, জানো তো ভাঙার কি মানে কষ্ট। আমি তো রীতিমতো পার্কের মধ্যে কান্না শুরু করেছি, এত কাঁদছি, তো হাতটা ফুলে গেছে খুব। তারপরে 25 ডিসেম্বর মানে কি পার্কে আবার কোনো গাড়ি ঢুকতে দেয় না, অ্যালাউ করে না, কোনো গাড়ি বাইক বা কার কোনো কিছু অ্যালাউ না, গেট অনেক দূরে গেট বন্ধ। যাই হোক তখন আমার হাজবেন্ডকে ফোন করা হলো, সঙ্গে সঙ্গে কার নিয়ে এলো, দিয়ে সিকিউরিটিকে বলতে যাই ওরা বলে যে অ্যাক্সিডেন্ট কেস আছে, হসপিটালাইজড হবে, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। তারপরে আমাকে আবার নিয়ে গিয়ে অ্যাডমিট করা হলো। তো বললো হাতে অপারেশন করতে হবে, কেন মানে 3 টুকরো হয়ে গেছে হাতটা একদম রিস্টটা। তারপরে আবার সে 25 ডিসেম্বর কি অবস্থা, সব ডাক্তার ছুটিতে যায়, অনেক হ্যারাসমেন্ট করে। তবে যাক আমার ভগবানের দয়া যে ডাক্তার বললো না, প্লাস্টারই দেখলাম কাজ হয়ে গেছে, আর অপারেশন করতে হবে না। তারপরে বুঝতে পারছো যে 1.5 মাস সেই হাতকে বেঁধে রাখা, অনেক কাণ্ড সেই গেল। তাহলে 3টে বছর পর আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। চলছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট 3 বছর আছে।
তারপর তো মানে কি বলবো, আমরা না এই বাড়িতে এসে আমাদের মাথায় এসব আসেনি যে খারাপ জিনিস বা কি। আমরা না সবসময় কি দেখতাম, প্রায় যে একটা হয় না ছাওয়া দেখা, কালো ছাওয়া, ওরকম জিনিসটা আমার মেয়েরাও অনেক সময় দেখতো। আমরা না ওটাকে ইগনোর করে গেছি, বুঝলে তো। যে ধরো আমরা শুয়ে আছি, অনেক সময় দেখছি কি দেওয়াল দিয়ে একটা কালো ছাওয়া চলে গেল, এমনি আমরা দেখতাম। তো সেটা আমার ছোট মেয়েও বলেছে, এমন হয়েছে যে আমরা তিনজনেই শুয়ে আছি, তিনজনেই দেখলাম একসাথে পেরিয়ে গেল ওই ছাওয়াটা। তো বড় মেয়ে বলছে, তুই দেখলি? বোনকে বলতো, বলছে হ্যাঁ আমিও দেখলাম। আমাকে বলতো, তুমি দেখেছো? আমরা হ্যাঁ আমিও তো দেখলাম, কেউ পেরিয়ে গেল, কিন্তু আমরা তো তিনজনেই শুয়ে আছি। যে ছাওয়াটা যে পেরিয়ে যাবে আমার মাথার কাছে যখন গেল, তখন আর তো এটা তো অন্য কোনো পার্সন না, আমাদের তো তিনজন তো আমরা বিছানায় শুয়ে আছি, দেওয়ালে ছাওয়াটা পড়ছে মানে কি মাথার কাছে কেউ পেরিয়ে গেল আমাদের, তারপর না তার না ছাওয়াটা পেলাম। তো যাই হোক, এসব হচ্ছিলই। তারপরে এখন আমরা বুঝতে পারিনি এটা সূত্রপাত কোথা থেকে হলো, তো সেটা পরে তোমাকে বলছি। তারপরে ওই 2017-তে মে মাসে কি হলো, আমার এক দিদি আছে, ওই আমরা 5 বোন। তো আমার চতুর্থ যে দিদি, তার ননদের মেয়ে ক্লাস 10-এ পড়ছিল, বুঝলে। তো হঠাৎ একদিনের জ্বরে মেয়েটা মারা যায়। একদিনের জ্বরে একদম এত হাই ফিভার ওঠে, হসপিটালাইজ করেছিল, কিন্তু ভর্তি হওয়ার পরে মানে বাঁচতে পারেনি। জ্বরে মাথায় জ্বর চেপে যায় না, ওরকম হয়, সে মারা গেল। তো যাই হোক, হয়তো আমরা সব গেলাম, ডেড বডি এলো, আমার হাজবেন্ড আমি দেখতে গেছিলাম। দেখে খুব খারাপ লাগলো, এইটুকু মেয়ে, ওর মা কান্নাকাটি করছে, আর আমি খুব ইমোশনাল, বুঝলে। তো আমি একটু বেশি, বলে না যে বেশি মন খারাপ করলে তো ইয়ে হচ্ছে, আমি বেশি মন খারাপ করছিলাম খুব, হ্যাঁ, সামনে বসে। তো যাই হোক, তো চলে গেল ডেড বডি নিয়ে। তারপর আমার বাড়িতে আসার পর তুমি দেখে ভালো লাগছিল না, সারাটা দিন মনটা কেমন লাগছে, ভয় ভয়ও লাগছিল দেখে। হ্যাঁ, তারপর দেখলাম যে মুখের সাইডে না, ঠোঁটের সাইডে একটু রক্ত বেরিয়ে গেছে, সব দেখলাম। তো আমি একটু ভীতু টাইপের আছি, ভয় পাচ্ছিলাম দেখে। সাধারণত আমি ডেড বডি এলে দেখতে যাই না, আমার একটু ভয় ভয় লাগে, ভীতু টাইপের। যাই হোক, তারপর আসার পর ঠিক আছে, তারপরে সব নর্মাল ছিল, কিছু হয়নি। তারপরে কিছুদিন যাওয়ার পর আমার দিদি বললো যে শোন না, ওর না কিছু মানে একটাই মেয়ে ছিল, তো ওর এত অনেক জামা কাপড় আছে, তো ওর মানে ওর বয়সী আমার মেয়ে তখন ক্লাস 10-এ পড়ছে। তো 10-এ পড়ছে, তো তুই এক কাজ করবি, ওর কিছু জামা কাপড় ও আমার মেয়েকেও দিচ্ছে, তুই কিছু জামা কাপড় ওর জন্য নিবি। তো আমার মাথায় বুদ্ধি আছে, আমি বলেছি হ্যাঁ, আমি তো রিলেটিভের মধ্যে, তো আমি হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিবি। তো কিছু জামা কাপড় ওর দিল আমাকে, মানে যেগুলো ভালো ভালো জামা কাপড়, খুব সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছে। যাক, আমি এনে রেখে দিচ্ছি, তখন আমরা পরিও না, কিছু না, রাখাই আছে এগুলো। তারপর হঠাৎ একদিন আমার মেয়ে, মানে আমার হাজবেন্ড কি করে, শিফটিং ডিউটি বললাম না আমার হাজবেন্ডের, তো একদিন নাইট শিফটে গেছেন ডিউটি, সেটা হচ্ছে জুন মাস, বুঝলে, 2018 জুন মাসে ঘটনাটা, ওইটাই হচ্ছে মেন। তারপর তার মাঝখানে তো অনেক ছোটখাটো ঘটনা তোমাকে বলছি। তো ও বসে আছে কম্পিউটার টেবিলে, ও মানে আমাদের ঘরের স্ট্রাকচারটা বলি না, তুমি বুঝতে পারবে না, তোমরা কেউ বুঝতে পারবে না। আমাদের হচ্ছে যখন মেন ডোরে আমরা ঢুকছি ঘরে, তখন ফ্ল্যাটে, তখন না আমার ড্রয়িং কাম ডাইনিং পড়ছে প্রথমে, যেটা হচ্ছে মানে তোমার 2টো রুমের সমান, বুঝলে, অনেক অনেক বড় ডাইনিং স্পেসটা আমার। তো ওখানে সোফা আছে আর টিভি আছে, আর তারপরে মানে ড্রয়িং কাম ডাইনিং যেটা বলে সেটা, আর ওটা লেফটে পড়ছে। আর রাইট সাইডে হচ্ছে আমার একটা বড় রুম আছে, যেটা আমার মেয়েরা, বড় মেয়ে, বিশেষ করে বড় মেয়ে পড়াশোনা করতো, স্টাডি রুম ছিল ওটা। এখন মানে ছোট মেয়ে পড়ে, তখন তো এখন তো বড় মেয়ে বাইরে পড়ছে, তখন ছোট মেয়ে বড় মেয়ে রুমটাতে পড়তো রাইট সাইডটা, এখন একটু পিসফুল, ওই রুমটার মতো যাই না। তো ওটা কম্পিউটার ছিল না, এমনি বই খাতা, টেবিল, বেড সব ছিল। তারপরে ওই যে তুমি মেন ডোরে যখন ঢুকছো না, তো লেফট সাইডে তোমার ড্রয়িং কাম ডাইনিং, ডান দিকে পড়ছে একটা রুম, তার পাশেই আবার একটা বাথরুম আমাদের, ডাইনিং মানে কি বেডরুমের পাশে একটা বাথরুম আছে, যার দরজাটা পড়ছে তোমার ড্রয়িং কাম ডাইনিং এ, বুঝলে। সোফায় বসে থাকো, তুমি ওই বাথরুমের দরজাটা দেখতে পাচ্ছ, বুঝলে। তারপরে আর দরজা সোজা দেখতে পাচ্ছ, মেন দরজা ঢুকে সোজা আমার ওপেন কিচেন, একদম পুরো দেখা যায় কিচেনটা, পুরো সোজা ঢুকলেই প্রথম মেন ডোরে, বুঝতে পারছো তো, সোজা গেলে কিচেন। আর রাইট সাইডে একটা বেডরুম, তারপর একটা টয়লেটের দরজা, তারপর একটা বেডরুমের দরজা, যেটা মাস্টার বেডরুম আমাদের, সেটা হচ্ছে একদম কিচেনের পাশে এসে গেছে, বুঝলে তো। কিচেনের পাশে দুদিকে 2টো রুম আছে, আমাদের 3টে বেডরুম, তো মানে কিচেনের রাইট একটা রুম, লেফট একটা রুম, বুঝলে, বুঝতে পারছো এটা? বুঝতে পেরেছি। হ্যাঁ, সোজা ঢুকে গেলে একদম কিচেনটা, কিচেনের দুদিকে 2টো রুম পড়ছে। তো যাই হোক, তখন এই 2টো রুমের কথাই বলবো, সেই নিয়ে বলছি।
তো আমরা কি করছি, তখন গরম দিন ছিল, জুন মাস তো ভালোই গরম থাকে আমাদের এখানে। তখন আমাদের এসি চলছে রুমে, আমার বেডরুমটা মাস্টার বেডরুমে। আমি আমার ছোট মেয়ে বসে তখন কিছু লুডো বা আমরা কিছু একটা খেলছিলাম, অত মনে নেই, কিছু একটা খেলা খেলছি। আর বড় মেয়ে তখন ক্লাস 10 পড়া ছিল। তো বলছে, মা আমি কম্পিউটারটা, আমাদের তখন রান্নাঘরে যে অপোজিটে যে রুমটা, মানে আমাদের দুটো মুখোমুখি রুম, তো অপোজিট রুমটাতে ও বসে কম্পিউটার পড়াশোনা করছে। আর আমি এই রুমে দরজা বন্ধ করে এসি চালিয়ে আমি আর আমার ছোট মেয়ে খেলছি। তো ওর সঙ্গে একটা ডিসকানেক্ট হয়ে গেছে না, আমার রুমে দরজাটা বন্ধ আছে। ও তখন বড় মেয়ে কম্পিউটারে কাজ টাজ করে এই 11:30 নাগাদ হবে রাত্রি। ও তখন ওর বললো ঘুম পাচ্ছে, তখন ও কম্পিউটার বন্ধ করে ও ভাবছে যে আমি, মোবাইলটাও নিয়েছিল আমার, ও মোবাইলটা ওর কাছেই ছিল। তো ভাবছে এবার যাই, মানে টয়লেট করে এসে দিয়ে শুয়ে পড়বে। তো ও আর ও নিয়ে গেছে ডাইনিং টেবিলের চেয়ারটা নিয়ে, ও কম্পিউটার টেবিলের কাছে বসছিল। তো যেটা কম্পিউটারটা শাট ডাউন করেছে, দিয়ে ও ডাইনিং টেবিলের চেয়ারটা নিয়ে ডাইনিং টেবিলে ওই হলটাতে গেছে আর কি, যেখানে সোফা আর ইয়েটা আছে ডাইনিং টেবিল, ওই চেয়ারটা দেখে হচ্ছে। আর ওখানে আমাদের না, মানে খুব জোরালো না হলে হালকা লাইট জ্বলছে, সারা জল ওই লাইটটা, ওই লাইটটা জ্বলছে। তখন ও চেয়ারটা রেখেছে, দিয়ে আবার বাথরুমের দরজাটা খুলে দিয়ে বাথরুমের লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। ভাবো তাহলে বাথরুমের লাইটটাও তাহলে ডাইনিং স্পেসে আসছে, কেন ওটা তো ওই ইয়েতেই পড়ছে। দিয়ে ও ভাবছে মোবাইলটা হাতে রেখেছে, ভাবছে আমাকে মোবাইলটা দিয়েও টয়লেট যাবে। এইভাবে যেই আমার রুমের দিকে আসতে যাবে ও ঠিক তখন ওর চোখটা হঠাৎ সোফার দিকে গেছে, বুঝলে? তো সোফার পজিশনটা হচ্ছে একটা সোফা এমন, যেটা তখন এখন আমাদের সোফা চেঞ্জ হয়ে গেছে। তখন কাঠের সোফা ছিল, যে একটা লম্বা থাকে আর দুটো ছোট সিঙ্গেল থাকে। তো লম্বা সোফাটা যদি কেউ বসে তাহলে সেটা আমার ফেস করা আছে আমার কিচেনের দিকে। আর যদি ছোট দুটো সোফা, একটা হচ্ছে তোমার মানে দেওয়ালের দিকে আছে, একটা হচ্ছে এমন দিকে যেটাতে বসলে কি হবে, তোমার রান্নাঘরটা আমাদের বেডরুম থেকে দেখলে তার ব্যাক সাইডটা দেখতে পাবে। তো ওই রকম করে রাখা। তো ও তখন দেখছে মানে যে সোফাটা কিচেন বা বেডরুমের দিক থেকে ব্যাক সাইড করা, তার মধ্যে একটা কোনো মেয়ে ছেলে বসে আছে, বুঝলে? যে বসে আছে তার মানে চুল হচ্ছে বিরাট লম্বা, আর মানে বলছে মা হাইটটা এত বড় যে সে মানে সোফা থেকে তার মানে হচ্ছে অর্ধেকটা বডি বেরিয়ে আছে, মানে হাইটে লম্বায়, মানে এত হাইট তার, মানে সোফাটার কাছে ওর কোমরটা মনে হচ্ছে, তার উপরে এতটা বডি বেরিয়ে আছে। আর তেমনি চুলটা মানে খুব স্মুথলি চুলটা, মানে চুল আমরা ভালো করে আঁচড়ানো আছে আর কি। আর খুব দামি একটা কস্টলি হয় না যে এই গাউন টাইপের কিছু পরে আছে, মানে হাতগুলো খাই দেখা যাচ্ছে কালারটা দেখেছে লাইট গ্রিন কালারের কোনো ড্রেস পরে বসে আছে, সিল্ক টাইপের কোনো গাউন পরেছে, আর চুলটা বসে পেছন করে একভাবে বসে আছে। তখন আমার মেয়ে, ও তখন মাথায় খালি কাজ করছে না, ও ভাবছে যে আমাদের তো মেন ফ্ল্যাট বাড়িতে কি একটাই মেন ডোর, ওটা তো বন্ধ, লক, বাবা তো গেছে অফিসে, তাহলে এই মানে এই মেয়ে ছেলেরা কে বসে আছে, মা বোন আছে, তোমাদের আর কোনো লোক নেই। তখন ও মাথা কাজ করছে না, ও এই কোথা থেকে এলো। ও না ও খারাপ জিনিসটা, ও খুব সাহসী, আমার বড় মেয়ে খুব সাহসী টাইপের, ও সব বিশ্বাসও করে না, তো সায়েন্সের স্টুডেন্ট সব বিশ্বাসও করে না। ও ভাবছে কি যে এটা কে বসে আছে, এটা ভেবে ও মানে একভাবে দাঁড়িয়ে মানে তাকিয়ে আছে ওইদিকে, বুঝতে পারছো? ও দেখে যাচ্ছে, বলছে ও কতক্ষণ দেখেছে, ও বলছে মা আমি বুঝতেই পারিনি যে কতক্ষণ দেখেছি। ও তো দেখার পর ও যখন মাথার কাজ করছে, তখন ও আমাদের দরজাটা, বেডরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলেছে, কারণ আমি এমনি ঠেসিয়ে রেখেছিলাম, এসে চলছে। বলছে যেই দরজাটা খুলে তাকালাম, তখন দেখছি আর সোফাতে কেউ নেই, বুঝলে? সোফাটা পুরো খালি। দিয়ে ও এত না, ও আমাকে বলেনি, রাত্রিবেলা কিচ্ছু বলেনি। ও ভাবছে যা বোন আছে, বোন ভয় পাবে, বা আমিও ভীতু আছি, বাবা বাড়িতে নেই, ও কিচ্ছু বলেনি। ভাবো আমাকে ফোনটা দিয়েছে, ফোনটা দিয়ে আবার টয়লেটে গেছে দরজা বন্ধ করে দিয়ে, একা একা টয়লেট করে গিয়ে আবার এসে দিয়ে শুয়ে পড়েছে, রাতে কিছু বলেনি। তো আমি তো জানি না, তো মেয়েকে বললাম, ছোট মেয়েকে বললাম চল ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলায়। দিয়ে রাত্রিবেলা সেদিন আমার আবার হঠাৎ খুব শরীর খারাপ হয়েছে, মানে প্রচন্ড পরিমাণ হঠাৎ পেটে ব্যথা শুরু হয়েছে, ভমিটিং। আর আমি তো জানি না, ও আমাকে বলে থাকলে, আমি আমার সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে আমাদের রুমে, তো অ্যাটাচে আমি যাইনি, আমি বেরিয়ে সেই ওই বাথরুমে গেছি, ভমিটিং করেছি, 3-4 বার উঠেছি রাতে। যাই উঠে সকালবেলা আবার একটু জ্বর এসে গেছে আমার। তো সকালবেলা ছোট মেয়ে স্কুল চলে গেল তখন, আর বড় মেয়ের তো ক্লাস 10 ছিল, ও কিছু ক্লাস ছিল না, স্কুল যায়নি। তখন সকালে যখন ঘুম থেকে উঠেছে,
তখন ওকে আমি বললাম যে দেখ না, আমার রাত্রিবেলা খুব শরীর খারাপ হয়েছিল। তো বলছে, মা আমাকে ডাকুনি কেন, তুমি কেন একা উঠলে? তো আমি বললাম, কি করবো একা, তোর বাচ্চা ঘুমিয়ে গেছিস, তো একে ডাকিনি সেজন্য। তো আমার এরকম মানে রাত্রিবেলা খুব বলছে কি হয়েছিল, মানে এমনি খুব হঠাৎ শরীরটা কেন খারাপ হলে বুঝতে পারলাম না, মানে খুব বমিটিং হয়েছে। আমি ওকে বললাম। তো বলছে, মা একটা কথা বলবো, তুমি একা কেন বেরোতে গেলে? তাহলে কেন, এরকম তো কোনো বলে না কেন, বাবা অফিসে গেলে রাতে আমি তো একা একাই বেরোই, ফ্ল্যাট বাড়িতে কি ভয় আছে, যাই তুই বন্ধ। তো বলছে, না মা, কালকে একটা জিনিস আমি দেখেছি। তখন আমি বললাম, কি দেখেছিস? তখন বলছে যে, মা এমনি আমি একটা, জানো তো, একটা বউকে দেখেছি সোফায়, বউ না মেয়ে বুঝতে পারছি না, এরকম সোফাতে বসে থাকতে দেখেছি। বলো তখন কেমন লাগে? হ্যাঁ, সবে 3 বছর হয়েছে, সবে এই বাড়িতে আমরা এসেছি। তখন আমি বলি, সেটা কি বলছিস রে? বলছে, আবার কি? বলছে, হ্যাঁ মা, এটা একভাবে বসেছিল, আর আমি যখন তোমার দরজাটা খুলে দিলাম তখন দেখলাম আর নেই। তো আমরা তখন, তারপর তুই টয়লেট গেলি কেন, আমাকে তখন বলবি তো? তো বলছে, না তুমি খুব ভয় পাও তো সব জিনিসকে, সেই আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু আমাকে এখন খুব ভয় লাগছে মা, এটা কি ছিল কে জানে। হ্যাঁ, তো সত্যি বল না, ছেলে ভয় লাগবে না? আমরা সবাই তখন চিন্তায় পড়ে গেলাম, এই কি জিনিস এলো বাবা বাড়িতে। তারপর থেকে কি হলো, ওটা তো হলো, তারপর থেকে আমার বড় মেয়ে খুব অসুস্থ হয়ে পড়লো। মানে এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা যে সব, তখন তাও 10, মানে এবার বোর্ড পরীক্ষা এসে যাবে, 10-এর পর তো বোর্ড দেবে, মানে অর্ধেক দিন স্কুল যাচ্ছে না। আর বড় বড় ডাক্তারকে দেখাচ্ছি কিন্তু কোনো রোগ নেই, মাথায় সব রকম টেস্ট। বলছে, মা আমার মনে হচ্ছে না মাথায় টিউমার হয়ে গেছে, এই হচ্ছে, এত এত পেন। সব টিচারদেরকে বলে বলে প্রায় অ্যাবসেন্ট করছে, স্কুল অ্যাবসেন্ট, টিউশন অ্যাবসেন্ট। আমরা তো একদম পাগল হয়ে গেছি ডাক্তার দেখি, কোনো কিচ্ছু রেজাল্ট সব পজিটিভ, কিচ্ছু নেগেটিভ রিপোর্ট, কিচ্ছু নেই ওর রিপোর্টে। যাই হোক, তো কিছু করার তো নেই, আর কি করবো, মাথা ব্যথা ওই সব যাচ্ছে। তার মধ্যে মানে ঘরে তো রীতিমতো মানে তাণ্ডব চলেছে, বুঝেছি তো। মানে এমন হচ্ছে যে মানে ঘরে থাকা মুশকিল করে দিচ্ছে। যে আমি যেমনি ধরো, এরা স্কুল চলে যাচ্ছে 2 মেয়ে, আর এর বাবা চলে যাচ্ছে অফিসে মর্নিং শিফটে, তখন আমাদের এত বড় ঘর, আর বিশেষ করে আমাদের বাড়িতে এত আলো হাওয়া বাতাস না, তুমি দেখলে বড় জানলা কাঁচের খোলা, দিনের বেলা তো তখন মনে হচ্ছে না ঘরের মধ্যে কেউ একটা, কারো উপস্থিতি থাকলে তুমি বুঝতে পারবে, ঠিক বুঝতে পারবে না কেমন বলতো, যে মানে আমার যদি কাজ করতে হতো, একটু ধরো ঘুম পাচ্ছে, হয়তো ভোরবেলায় আমি উঠেছি কাজ করছি, তখন কি হয়, একটু কাজের ফাঁকে একটু আমি করিয়ে নিলাম, বিছানাতে পারছে, একটু ধরো পেপার পড়তে করতে, চা খেতে তো একটু চোখটা লেগে গেল, তখনই দেখবে কি আমার যে বড় বড় কাবার্ড আছে, মনে হবে দরজাটা ধাম করে খুলে কে বন্ধ করলো, তখন ঘুমটা ভাঙিল আর কি, বুঝলে তো, এরকম মানে ঘরে আওয়াজ হচ্ছে রীতিমতো। হ্যাঁ, তখন আমি তখন ধরপড়ি উঠে বসে যেতাম, মানে সবার উপায় নেই, তখন শুতে দেবে না, এরকম যা উঠে গেলাম, তখন কাজ করতে শুরু করলাম। তারপরে এমনি সন্ধ্যেবেলায় ড্রয়িং স্পেসে আমি বসে টিভি সিরিয়াল দেখছি, করছি, লাইট জ্বলছে পুরো ঘরে, বড় টিউব জ্বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি মানে দেওয়াল দিয়ে না, মানে কার ছাওয়া পেরিয়ে যাচ্ছে, বুঝলে তো। আর বিশেষ করে কখন হবে, যখন মানে আমার হাজবেন্ড থাকবে না বাড়িতে, মানে সে সময় এটা হবে। ও থাকাকালে কিন্তু কিছু নেই, আমি দেখতে পাচ্ছি না কিছু। ও যখন বিশেষ করে নাইট চলে যাবে, বা যখন দুপুরের শিফট থাকে 2টা-10টা, সেই শিফটে তখন সন্ধ্যেবেলাটা, বুঝলে, এরকম। তারপরে একদিন হলো যে আমার ছোট মেয়ে পড়ছে বসে বসে, রান্নাঘরের রাইট সাইডের রুমটা বসে পড়ছিল, তো আমি ওকে আমি পড়াই ওকে, তো আমি পড়াতে ওকে কিছু ম্যাথস করতে দিলাম, বললাম তুই সলিউশন কর। আর তখন ওর বাবা নাইটে বেরিয়ে গেল, 9:30টার সময় অফিস চলে গেল। তো আমি ওকে বললাম, তুই এই ঘরে পড়, আমি যাচ্ছি টিভি দেখতে, সিরিয়াল দেখতে। তো বললো ঠিক আছে মা। তো ও নিজে বসে ম্যাথস গুলো সলিউশন করে রাখ, আমি এসে দেখছি। যেই আমি উঠে চলে গেছি বলছে, তখন দেখছি ও নিজের রুম থেকে আমাকে খুব, আমি টিভি চালিয়ে সোফায় বসে গেছি দেখতে, তো ও নিজের রুম থেকে চাচাচ্ছে, ও মা এসো না। তখন আমি বললাম, আমি তো রেগে গেছি, আমি বলছি, খালি তুই পড়তে বসলে খালি মা করিস, আমাকে সিরিয়ালটা দেখতে দিচ্ছিস না, ডিস্টার্ব করিস ভীষণ, এমনি বকছি ওকে। তো বলছে, মা প্লিজ এসো না মা, এমনি বললো। তখন আমি ভাবলাম দেখি গিয়ে, তখন আমি উঠে মানে এলাম ওর কাছে, এসে দেখছি আমরা, কি হলো? বলছে, মা তুমি প্লিজ টিভি দেখো না, বন্ধ করে দাও টিভিটা, তুমি এখানে বসো। তো আমি বললাম কেন? বলছে, আগে বন্ধ তো করে এসো। তো আমি টিভি বন্ধ করে আবার এলাম। কি হলো? বলছে, তুমি যখন টিভি দেখতে গেলে না, তখন তোমার পেছনে একটা মানে কোনো মেয়ে ছেলে, উনি গাউনের মতো পরে আছে, তোমার পিছনে দৌড়ে চলে গেল, বুঝতে পারছো? ও দেখছে ওই লাইটের মধ্যে, বাবা ঘরে পুরো বড় বড় লাইট জ্বলছে, তার মধ্যেও দেখতে পাচ্ছে।
আর ওকে তো কিছু বলাই হয়নি, তো ও ছোট ছিল বলে আমার মেয়ে যে বড় মেয়ে যে ভয় পেয়েছে না, ওই ব্যাপারটা ওকে কিচ্ছু জানানো হয়নি যে ও ভয় পাবে বলে। তো বলছে মা আমি বুঝতে পারছি না মা কে কে ছিল একটা, তুমি তো দেখছো না, তুমি তো দৌড়ে টিভি চালাতে, তোমার পেছন পেছন দৌড়ে চলে গেল। হ্যাঁ, তখন আমি বললাম না না ওটা খুব, ও তো বাচ্চা ভয় পাবে, না না কিছু না, তো চোখের গুলো। তো আমি ওকে ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করছি কি কি পড়েছিল, বলছে মা ও বলছে সে একই কথা, যে মা সে গাউন পরে আছে, একটা গাউন পরা বা বোরখা টাইপের কিছু, বোরখা টাইপের একটা কিছু পরে আছে, অমনি পরে ও তোমার পেছনে চলে গেল একদম পেছন পেছন। তখন আমি বুঝতে পারলাম যে বাবা অফিসে বেরিয়ে গেছে। আমি বললাম না আমি যখন টিভি দেখতাম আমার মানে তো সোফার পেছনে দেওয়াল দিয়ে দিই না, কেউ ছাওয়া পেরিয়ে যাচ্ছে এরকম হতো, ওরকম হতো। তারপরে এই সকাল থেকে মনে হয় ঘরের মধ্যে না খুব হাওয়া চলছে, মানে পর্দাগুলো উড়বে, মানে একটু ঘরে যেন মানে বিচ্ছিরি একদম, তুমি থাকতে পারবে না, মনে হবে একটা তোলপাড় করছে ঘরটাকে, মানে পর্দাগুলো, বাইরে কোনো হাওয়া নেই, বাইরে পুরো শান্ত, কিন্তু ঘরে তোমার ফ্ল্যাট বাড়িতে ভেতরে কোথায় এত হাওয়া আসছে বলো তো, জানলা মানে অস্বাভাবিক একটা হাওয়া দেবে ঘরের মধ্যে, সেটা হলো। তবে কখনো কখনো প্রায় দেখবো যে কেউ মানে আমি বেডরুম, আমাদের একটা যে যেটা আমি পুজো করি রুমটা, ওইখান থেকে না আমাদের ড্রয়িং স্পেসে, এই ডাইনিং স্পেসটাতে ওখানে একটা বড় মিরার লাগানো আছে, বেসিন আছে, তো পুরো আমি ওই মিরারে দেখতে পাচ্ছি যে কেউ পেরিয়ে গেল ডাইনিং স্পেসের মধ্যে, এদিক থেকে এদিক কেউ চলে যাচ্ছে, বুঝলে, ওগুলো তো মানে মানে কমন হয়ে গেল দেখা। হ্যাঁ, আমার বড় মেয়ে পড়ছে কোনার ঘরে বসে বসে, বলছে মা একটা না বাচ্চা দেখছি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর আমাকে না একভাবে দেখে যাচ্ছে, ভাবো, ও আবার বাচ্চাকেও দেখতে পাচ্ছে, একটা বাচ্চা মেয়ে, মানে সেই ফরেনাররা যেমনি হয় না খুব ফর্সা চোখগুলো, মানে বিড়ালের মতো চোখগুলো, বলছে আমি পড়ছি আমাকে একভাবে দেখে যাচ্ছে, যেই তাকাচ্ছি তখন দেখছি ধোঁয়ার মতো হয়ে মিলিয়ে গেল, এরকম চলতে শুরু করলো বলো। তখন তো ওরকম তো চলছে, যাই হোক, আর মেয়ের তো মাথা ব্যথা, সে একটা সিভিয়ার প্রবলেম হয়ে আছে, এরকম হতে হতে একদিন, তারপর একদিন হলো এই শিফটে গেছে, অফিসে গেছে, 2 মেয়ে স্কুল গেছে, তখন আমি তো স্নান টান করে পুজো করি, তো রীতিমতো আমি সকালবেলা পুজো করতে বসছি ঠাকুরের কাছে, পুজো করছি, তখন দেখছি যে যেই আমি তো খুব ঠাকুরের নাম করি, বজরংবলী পুজো করি, তো যেই ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের নাম করছি না, তখন আমার পেছন থেকে এসে মানে মানে কেউ রেগে গেলে কেমন করে এমনি করে মানে দীর্ঘশ্বাস একটা ফেললো, মানে খুব রেগে গিয়ে, মানে মানে কেন পুজো করছিস, তখন আমার ওই আওয়াজে না আমার হাত থেকে সব ধূপকাঠি পড়ে গেল, এত জোর মানে হুঙ্কার দিল রাগে একটা, আমার হাত থেকে, ভাবো এত বড় বাড়িতে আমি একা আছি, কেউ নেই, আর ওরকম হ্যাঁ ভয় লাগবে না, আমার হাত থেকে সব ধূপকাঠি পড়ে গেছে। তখন আমি কি করব, আমি ধূপকাঠিগুলো রেখে, তখন আমি কি জানতো তখন কি ভাবতাম, খালি ভাবতাম যে আমার সঙ্গে ঠাকুর আছে, ঠাকুর সত্যি আছে, ঠাকুরকেই আমি সাহারা মনে করছি, আর দেখো নিজের ঘর ছেড়ে আমি যাবো কোথায় বলো, আমি তখন ভাবতাম তুই যেই আছিস, আমি বলতাম যে তুই যেই আছিস থাক, কিন্তু আমাকে তো আমার বাড়ি থেকে তুই তাড়াতে পারবি না, আমার বাড়িতে আমি থাকতেই হবে আমাকে, না তুই পাওয়ারফুল না আমি পাওয়ারফুল, আমাকে দেখতে হবে, আমি তো থাকবোই আমার বাড়িতে, এমনি বলতাম। যাই হোক, তো আমার বাড়িতে মাটা সব বলতো যে না থাকতে পারবি না, ছেড়ে দে, ঘর বিক্রি করে দে, কিন্তু সেটা তো পসিবল না, সবে 3 বছর হয়েছে বলো, বাড়ি কিনেছি। তারপরে যাই হোক, তবে অনেক মানে সেই মন্দিরে যাচ্ছি, কেউ বলছে বজরংবলী মন্দির, কেউ বলে, কিন্তু কোনো কিছু সলভ হচ্ছে না, মানে এই প্রবলেমের সলিউশন নেই, কিছুই হচ্ছে না আমার। তারপরে একজনকার কাছে গেলাম, সে তো বলছিল পুজো করতে, হ্যাঁ সে সব তো আছেই। তারপরে আবার একদিন ঘটনা ঘটলো, আবার ওর বাবা নাইটে গেছে, তখন ওকে আমি বললাম তো আমি তখন ভয় পাচ্ছি এরকম, তো বললো ঠিক আছে তোমার, আমি মোটামুটি আমি না অন্ধকারে শুতে পারি না রাত্রিবেলায়, তো একটা নাইট বাল্ব জ্বালিয়ে শুই, তো ও বললো যে তারা এক কাজ করি, একটা 100 পাওয়ারের বাল্ব, মানে 100 পাওয়ারের বাল্বের কত আলো পাবো, ওইটাকেও একটা টেবিল ল্যাম্পের মধ্যে ফিট করে দিল। হ্যাঁ, তো বললো তো মোটামুটি ভালোই আলো হচ্ছে, 100 পাওয়ারের লাইট, তো জ্বালিয়ে দিয়ে ও চলে গেল। তারপরে আমরা 3 জনে বেডে শুলাম, আমার বড় মেয়ে, আমি আর ছোট মেয়ে। তো আমাদের হচ্ছে বড়, মানে বেডটা অনেক বড় বেড, তো মানে রুমের আমি কি করি, মাঝখানে আমার বেড থাকে, মানে দুপাশে একটা জায়গা ছাড়া আছে, মানে তুমি দুদিক থেকে ওঠানামা করতে পারবে। যাই হোক, তো বেডের একদিকে শুয়েছে আমার বড় মেয়ে, মাঝে ছোট মেয়ে, আর আমি এক সাইডে শুয়ে আছি। তো আমার মা শেখালো যে যখন ভয় পাচ্ছে বাচ্চা, তখন ওদের বিছানার সামনে চাকু টাকু মানে রেখে দিবি, ছুরি টুরি রেখে দিলে বলে এসব জিনিস আসে না, ভয় পায়। যাই হোক,
তো আমি কি করলাম, আমার দিকে কিছু রাখিনি, আমার বড় মেয়ের মানে বিছানার এখানে আমি ছুরি বটি ফটি সব রেখে দিয়েছিলাম। রীতিমতো ঘুমিয়ে গেছি, ঘুমাচ্ছি। তো হঠাৎ রাত্রিবেলায় দেখছি যে আমার মুখটা আছে মানে তোমার বিছানা মানে সাইডের দিকে মুখ করে শুয়ে আছি। হঠাৎ দেখছি আমার মাথাটা না মানে কেউ চিপে দিচ্ছে, মানে প্রেশার, বডিটা কিছু করছে না, আচ্ছা, খালি মাথাটা চিপে রেখেছে। মাথাটা মানে ওকে মানে ঘুরতে দেবে না এমনি। দিয়ে তখন আমি না ঘুমটা আমার ভেঙে গেছে। এখন ঘুমটা যে ভাঙলো তখন আমি না মানে সব দেখতে, ঘরটা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাথাটা আমি উঁচু করতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, বুঝলে? মাথা চিপে আমাকে মানে যাতে আমি উপর দিকে দেখলে তো তাকে দেখতে পাবো না, সে না মাথাটা চিপে রেখে দিয়েছে মানে প্রচন্ড জোরে। এদের হাত পা নড়ছে কিন্তু মাথাটা আমি নাড়াতে পারছি না। তখন আমি দেখছি মানে চারিদিকে চোখ ঘুরি, তো চোখটা খুলে গেল তো আমি দেখতে পাচ্ছি সব। তখন দেখছি যে দাঁড়িয়ে আছে মানে তার উপরটা তো দেখতে পাচ্ছি, নিচ পোর্শনটা আমি দেখতে পাচ্ছি মানে একটা হাতির পা হলে কেমন হয়েছে স্কিনটা দেখেছি, কেমন মোটা মোটা খটখট একটা স্কিন, জাস্ট ওই রকম পুরো ওই রকমই কালারটা, মাটি মোটা মানে দেখে তোমার ঘেন্না লেগে যাবে। ওই রকম একটা স্কিন, ওটা ওর পা না বডি মানে বুঝতে পারছি ওটা আমার সামনে দাঁড়িয়ে আছে, বুঝলে তো? তার উপর পোর্শনটা তো আমি দেখতে পাচ্ছি না। তখন আমি কি করে বুঝতে পারছি না, কিন্তু আমি কি করলাম চাই না আমার ঠাকুর পুজো করি বা একটা মনের শক্তি এসছে, আমি জোরে না আমাকে তো উঠতে হবে, এবারে তো আমাকে চিপে দিচ্ছে না এবারে। হ্যাঁ, এবার যে গলাটা আমি তো বুঝতে পারছি ওই জিনিস, আমার মেয়ে যখন দেখেছে তাহলে ওই খারাপ জিনিসই কিছু এসছে। আমার পুরো ধারণা, কারণ আমি পুরো ভালোভাবে জেগে আছি। আর এটাও ভাবছি যে এখন তো আমার হাত পাগুলো তো চলছে, এখন আমার উঠে পাওয়াটা পারবো, পরে যদি না পারি তখন আমি মানে জোরে একটা ঝটকা মেরে আমি উঠে বসেছি। আর বসে আমার মেয়েকে নাম ধরে ডাকছি। তখন আমি বিশ্বাস করি আমার মেয়ে এত গভীর ঘুম জোড়া, ওটা বাচ্চা না, ও তো উঠতে চায় না ডাকলে, কিন্তু যে একবার ওর নাম ডাকা মাত্র দিচ্ছে ও উঠে বসে গেল আমার বড় মেয়ে। তো আমি দিয়ে বলছি কি মা কি বলছো? আমি বললাম যে না কিছু না, এই আমি একটু ভয় পেলাম। বলছে হ্যাঁ মা আমিও ভয় পেয়েছি। তাহলে কি পেলি? বলছে আমার মনে হলো তুমি যেখানে শুয়ে আছো না ওই কোণা থেকে না কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে বড় বড় চোখ করে। আমার এই ফিলিং, তোমার ডাকে আমি উঠিনি, আমার মনে হলো কেউ আমাকে দেখছে, সেই জন্য উঠে বসে গেলাম। ও আমার আওয়াজ আদৌ পাইনি, বুঝতে পারছো তো? ওর ফিলিংসে উঠে গেছে যে আমাকে মনে হলো কেউ দেখছে বলে আমার ঘুমটা ভেঙে গেল। তো আমার যা মনে হলো যে মানে যেই আসুক না সে আমার মেয়ের দিকে যেতে পারেনি, ওদিকে লোহা টোহা রেখে দিচ্ছিলাম তো চাকু টাকু, হ্যাঁ সে মানে আমার থ্রুতে আমাকে পার করে ওর কাছে যেতে চাইছিল, বুঝলে তো? সে না আমাকে চিপে রেখে দিয়েছিল। যাই হোক আমি উঠে বসে তখন দেখছি ঘড়িতে 12:30 বাজছে, ঠিক 12:30। তখন আমি কি করব, আমার তো ভয় অবস্থা খারাপ। আমি বলছি বাবা আমি আর ঘুমাতে পারবো না। আমার বড় মেয়ে বলছে মা তার বোন তো ঘুমাচ্ছে, এক কাজ করো চলো বড় লাইটটা জ্বালিয়ে দিই। দিয়ে বড় যে ঘরে টিউব আছে বড় টিউবটা জ্বালিয়ে দিলাম, আর ওইটা বন্ধ করে দিলাম। ওটাতে কি হচ্ছিল একটু আলো আবঝা হচ্ছে, যেহেতু টেবিল ল্যাম্প, ঠিক আছে বড় লাইট জ্বালিয়ে সারা রাত আমি আমার মেয়ে বসে রইলাম। আর তো ঘুম নেই আমাদের, এইরকম করে চলতে লাগলো। তখন সেটা ছিল ফ্রাইডে ছিল, তো যাই স্যাটারডে একদিন ও রাত্রি আছে অফিস, তো ও বললো ঠিক আছে একদিন এরকম করে পুরো ঘরে লাইট জ্বালিয়ে রাখো। তো এরপর থেকে কি করতাম, রাত্রিবেলায় কোনো লাইট বন্ধ, ভাবো এত বড় বাড়িতে সব লাইট জ্বলতে থাকতো, আমরা তাও ঘুম হতো না সেই ভয়ে। যাই হোক অমনি করে করে তারপরে অনেক জায়গায় সেই মন্দিরে যাচ্ছি এখানে যাচ্ছি, কোথাও কিচ্ছু হলো না। ঘরে পুজো করালাম, অনেক খরচা করেছি, ঘরে পুজো করেছি, কিচ্ছু হয়নি আমার, মানে বলবো রেজাল্ট 0 একদম। তারপরে আমার হাজবেন্ড আর তাতে আমার বড় মেয়ে, তারপরে ভাবছি ও তো আরো অসুস্থ হয়েছে, রোগা হয়ে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, কি করে বুঝতে পারছি না। তারপরে আমার হাজবেন্ডের এক কোনো বন্ধু সে একটা সন্ধান দিল যে কোনো ওই মুসলমান যারা হয় না ফকির টাইপের বলো, হ্যাঁ পীর বাবা টাইপের, উনি না ঠিক না পীর বাবাও বলবো না, উনি হচ্ছেন খুব মানে এটা হয় না যে স্টাডি করে এইসব নিয়ে, খুব মানে খুবই শিক্ষিত টাইপের, হ্যাঁ ওনার একটা না অফিস ছিল নিজের। এখন উনি না জানো তো করোনাতে খুব দুঃখের ব্যাপার একটা যে উনি করোনাতে মারা গেছেন, কিন্তু ওনাকে আমি এখনো স্মরণ করি এই কারণে যে উনি আমার প্রবলেমটা উনি সলভ করেছেন, ওনার ছাড়া হয় না সম্ভব। উনি না একটা অফিস করে রেখেছেন, ওতে মানে ওসব নিয়ে উনি রিসার্চ করেছেন, পড়েছেন এসব, মানে খুব দেখলেই মনে হবে তোমার না শ্রদ্ধা লাগবে, ওটা মানে খুব ডাক্তারদের যেমনি হয় না ওরকম চেহারা ওনার, মানে খুব পার্সোনালিটি ভালো ছিল ওনার, আর বেশি কথাও বলতেন না।
তো যাই হোক আমি গেছিলাম, তো ওখানে দেখলাম যে কোনো হিন্দুরা যায় না, মোটামুটি আমরাই একটা হিন্দু গেছিলাম, সব মুসলিমরাই সব যায়। আচ্ছা তো আমি ওখানে সবাই আমাকে জিজ্ঞেস করছিল মুসলিম যে মানে কি প্রবলেম আছে, তো আমি সবকে বললাম, তো বললো ইনিই পারবেন আপনার সলভ করতে, উনি এসবই এক্সপার্ট, এসব নিয়ে উনি পড়াশোনা করেছেন। তো যাই হোক, তো ওনার সঙ্গে কনসাল্ট করতে, তো উনি বললেন এটা হচ্ছে মানে ওদের হিন্দিতে বলে এটাকে চুড়েল বললো, বুঝলে। আচ্ছা সেটা কি জিনিস বুঝতে পারছি না, আমি পেতনি না কি বলে বাংলাতে না, ওরা হিন্দিতে ওটাকে চুড়েল বললো। আর উনি ঠিক বললেন যে যখন জেন্টস বাড়িতে থাকবে তখন ওরা আসে না, বুঝলে। বলছে বাড়িতে আপনি সবসময় একজন জেন্টস মেম্বারকে রাখুন। তাহলে সেটা কোথায় পাবো, সব জেন্টস কোথা থেকে আমি আনবো, আমার তো আর ছেলে নেই। তো বললো খেয়াল করে আপনি দেখেছেন যে যখন আপনার হাজবেন্ড থাকেন তখন ভয় পান না? আচ্ছা হ্যাঁ, সে তো একদম 100% সত্যি। যখনই উনি থাকেন বলছে হ্যাঁ উনি থাকলে আসবে না, ও সব লেডিস থেকে ওরা অ্যাটাক করে। তো সেই জন্য আপনাকে অনেক কিছু জল পাওয়া যায় না, ঘরে জল ছিটানো, তারপরে অনেক কিছু লিখে লিখে কাগজে লিখে জ্বালাতে দিয়ে সব করতে ছিল, প্রায় 1 মাস মতো জিনিস সব দিয়েছিলেন। তো দেওয়ার পর বলেছেন দেখুন এরপর আপনার সলভ হয়ে যাবে, কিন্তু 1 মাস আমরা যে ইউজ করলাম তারপর আস্তে আস্তে সব মানে ক্লিয়ার হয়ে গেল, বুঝলে। তো তার মধ্যে কি করেছিলাম যে আমার দিদি নদের যে মেয়ে জামা কাপড় দিয়েছিল, সেই জামা কাপড়গুলো আমরা সব বাবা নদীতে ফেলে দিলাম, বুঝলে। কেন অনেক মন্দিরে গেছিলাম তো আমি সব কথা সবাইকে খুলে বলছিলাম যে কি জামা কাপড় না, অনেক হয় না যে মারা গেছে তখন তো পুরোহিতরা আমাকে বকলো। তো বললো 1 নম্বর হচ্ছে দেখো ও হচ্ছে অনেক কম বয়সে মারা গেছে, বাচ্চা মেয়ে, ও তো সব জিনিসের প্রতি মায়া মোহ থাকবেই, তো তুমি ওই জিনিস কেন নিয়েছো, ওটা মেন কারণ হতে পারে। তো যার জন্য আমরা সব নদীতে ফেলে দিচ্ছি, আমি বলে ফেললাম দেখ তো জিনিস সব দিয়ে দিলাম বাবা নিয়ে যা, কিন্তু আমার বাড়ি ছাড়, কিন্তু তাও তো কিছু হয়নি। তো লাস্ট পর্যন্ত আমাদের সলিউশন এই যে আমরা বুঝতে পারলাম না, দেখো সলিউশন তো হয়ে গেছে, তারপরে বলতে নেই ভগবানের দয়া যে আর কিছু, তারপরে কিছু নেই আর সব ঠিক হয়েছে। কিন্তু এই ঘটনাটা ঘটলো যে তার সূত্রপাত কি বা কেনই হঠাৎ হলো এই জিনিসগুলো বুঝতে পারলাম না, আজ পর্যন্ত আমরা জানতে পারবেন না, বুঝতে পারিনি। কেন এক হতে পারে ধর দিদি যে নবদ্বীপ এটা মারা গেল, ওটাও হতে পারে, না জমির দোষ ছিল সেটা হতে পারে, বা আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের তখন খুব একটা মানে টেনশন চলেছিল, বুঝলে, তোমাদের খুব ঝগড়াই জায়গা নিয়ে আশেপাশে যেমনি হয় আর কি, নোংরা ফেলা নিয়ে, তো ওরাও না একটু সব জাদু টোনা করে বেড়ালো, বুঝলে। আচ্ছা তো এটা অনেকে বলছিল হয় না যে প্রেত চালান করে, অনেকে বলছে ওই হয়তো করেছে, প্রেত চালনা করেছে। কেন হঠাৎ, দেখো আমার তো 3 বছরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আমার তো এমনি কোনো কাউকে দেখিনি না ঘরের মধ্যে, তো হঠাৎ কেন দেখলাম এরকম, সেটা আমরা আজ পর্যন্ত সেই এটা বুঝতে পারিনি যে কি জিনিস ছিল। বা তখন আমরা তো বারবার ওনাকে গিয়ে বলছিলাম যে দেখুন আর তো হবে না, তো উনি বলেন না আমি যা করে দিয়েছি, মানে কিছু কিছু লেখা দিয়েছিল যেগুলো আমরা এখনো আটকে রেখেছি ঘরের মধ্যে, লেখা ওরা লিখে দেয় না কিছু, লিখে ওগুলো কাগজের মধ্যে বসে দরজার মধ্যে পেস্ট করে রাখবেন, ওগুলোকে টাঙিয়ে রাখবেন, যেটা আপনার সবসময় শুলেও দেখতে পাবেন। তো আমাদের এখনো ওগুলো লাগানো আছে। তো বলেছেন যে আমি আশা করছি মানে ভবিষ্যতে আপনার বাড়িতে আর তো আসা উচিত না, তার মানে সম্ভবই না আসা, এটা বলছে। তো এখন ঘরের 4 কোণাতে সবগুলোতে জল দিতে বলতো, ওটা তো ঘরটা বেঁধে দিচ্ছে বা কিছু করেছে হয়তো, তাও হতে পারে। কিন্তু তারপর থেকে আমার উনি সলিউশন করে দিয়ে গেছেন, এটাই আমার বাড়িতে একটা ঘটে যাওয়া, বুঝতে পারছো কতদিন চলছে, মানে জুন মাস থেকে মোটামুটি আমার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই ঘটনাটা মানে কন্টিনিউয়াসলি মানে ঘটে যাচ্ছিল। মানে কত ভয় পেয়েছি ভাবো, আমি ঘরে একা থাকতাম যে কত ভয়ের মধ্যে দিন কাটিয়েছে সেটা আমি জানি। মানে বাচ্চারা স্কুল যাচ্ছে, হাজবেন্ড থাকছে না, এত বড় বাড়িতে আমার পরিবার সবাই বলতো তুই কি করে থাকিস এই বাড়িতে একা, এত বড় বাড়িতে। আর সেটা কন্টিনিউ এতদিন ধরে চলছে, ইভেন মানে ওইখানে যাওয়ার পরেই কি শুরু হয়েছিল? হ্যাঁ, ওখানে যাওয়ার পরে শুরু হয়েছিল। তার আগে মানে নাথিং, কিচ্ছু ছিল না না প্রথম 3 মাস যে আমরা ছিলাম না, 3 বছর বলছি 15, 16, 17, 3 বছরে মানে সিভিয়ার মানে অ্যাক্সিডেন্ট গুলো দেখো মানুষের হতেই পারে, তো আমরা ইগনোর করেছি যে মানুষের অ্যাক্সিডেন্ট হতেই পারে। যদিও আমরা সবাই বলতো হঠাৎ তোমরা এই বাড়িতে আসার পর, এতদিন তো আমরা বাইকে চেপেছি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি, এই তোমার এই বাড়িতে আসার পর 3টে বড় বড় মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, মানে হসপিটালাইজড হয়েছে, মেয়েকে বলো আমাকে বলো। হ্যাঁ, তো আমরা একটা ইগনোর করছি। তারপরে আমি ছোট মোটো ছাওয়াটাও দেখছিলাম, কিন্তু মানে এই 18 থেকে যেটা দেখা শুরু করলাম, আমার মেয়ে বাড়িতে একটা কাউকে বসে থাকতে দেখা কেমন ভয় লাগবে কিনা, তখন তো আমার তো এখনো কি করবো, তো যদিও আমরা ওই সোফাটা বিক্রি করে দিয়েছি আর অন্য সোফা নিয়ে নিয়েছি,
তাও আমার কিচেনে কাজ করে যখন আমার চোখ ঠিক ওইদিকে চলে যায়, মানে ওই মাথায় ওই জিনিসটা এখনো বসে গেছে। মানে হয় না মনের থেকে যায় যে যদি দেখতে পাই। এখনো তো দেখো আমার বড় মেয়ে বাইরে পড়ে, ছোট মেয়ে স্কুল চলে যায়, আমার হাজবেন্ড থাকেন, তখন আমার এখনো মানে মনে তো জিনিসটা ভয় ভয় থাকেই তো না। যতই এখনো হয়ে গেল 5 বছর প্রায় হয়ে গেছে এই জিনিসটা, এখন কিছু দেখি না, ওই ব্যাপারটা থেকে গেছে মানে। কিন্তু বুঝতে পারিনি যে এটা কে কেউ করলো না কেন হলো, এটা বুঝতে পারিনি। এখন আর কোনো সমস্যা হয় না? না, এখন আর কোনো কিছু নেই, এখন একদম পুরো ঠিক আছে, এখন কিছু দেখি না। হয়ে গেল 18-এর পর থেকে আর কিছু নেই। আই থিঙ্ক আমার যেটা শুনে মনে হলো এটা কেউ কিছু করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছে এটা। আমরা তো গেস করি মানে প্রেত চালনা করে না, প্রেত চালনা কিনা আমি বলতে পারবো না, কিন্তু মোস্ট অফ দ্য কেসে এরকমই হয়, অন্য কেউ করে। আর উনি যেটা বলেছেন যে করে দিয়েছেন বা কিছু একটা সামথিং, সেটা এই ক্ষেত্রে আমি শুনেছি যারা এই ক্ষতিটা করে, যে তান্ত্রিক বা যে লোককে দিয়েই করাক না কেন, আর যেই মানে করে থাকুক না কেন, যেই করিয়ে থাকুক না কেন, মানে ওরা যেভাবে করবে সেটা রিটার্ন ঘুরে ওদের কাছে বলে চলে যায়। ওদেরও খারাপ হবে না? মানে কেউ যদি করে থাকে মানে তাদের কাছে নাকি রিটার্ন ব্যাক যায়, ওইটা ওই জিনিসটা যাবে তবে না? হ্যাঁ, তাদের কাছে রিটার্ন ব্যাক চলে যাবে। তাহলে তাও তো নিশ্চয়ই কিছু ক্ষতি হবে। হ্যাঁ অবশ্যই, মানে তোমার যেটা হচ্ছিল সেটা তার হবে, এখন হবে না এইরকমই আমি শুনেছি। আচ্ছা আচ্ছা, আমিও শুনেছি জিনিসটা যে যা এসব করে তাদেরও ক্ষতি হয়। তাদের ক্ষতি হয়, তাদের কাছে রিটার্ন ব্যাক চলে যায়। বলছি আমরা দেখতে পাচ্ছি, বুঝলে তো, যেহেতু সে আমার নেবার, তো আমি দেখতে পাচ্ছি তাদের বাড়িতে প্রচন্ড অশান্তি, মানে মারপিট প্রচন্ড, মানে ছেলের বউকে, মানে কম বয়স্ক বউ, তাকে মারপিট করে ঘর থেকে বার করে দেওয়া, এখন প্রায় ডিভোর্সের কাছে কেস চলে গেছে এখন, মানে এসব অশান্তি চলছে পরিবারে, বুঝলি তো। তখন আমরাও একটা গেস করছি যে আমাদের অনেকেই আমাদেরকে এটা বলেছে যে ওরাই তোমাদের সঙ্গে শত্রুতা ছিল তো, আর ও একটু কালা জাদু হয় না, যে কি সব জ্বালায় দেখি, জ্বালিয়ে ধোঁয়া ফেলে, আমাদের দিকে না সব ফুল টুল ছিটিয়ে দিত, বুঝলে তো। প্রায় দেখতাম আমাদের দরজার কাছে না ফুল পড়ে আছে, বুঝলে, লাল লাল ফুল। তখন আমি আমার কাজের বউটাকে আমি বলতাম দেখবে এগুলো পারবিও না, ও বলতো বৌদি এটা থুতু ফেলে দাও, ওরা যখন দেখবে কিছু করেছে না আমাদের থুতু ফেলবে, তাহলে তোমার দেখবে ওটা কেটে যাবে। এমনি এখন আমি জানলা খুলি না, তখন আমার যে ড্রয়িং স্পেসের জানলা আছে, বিরাট কাঁচের জানলা, জানলাটা খুললে কি হবে, আমাদের বাইরে করিডোরটা পড়বে, আর ওই করিডোর আমাদের পাশেই ওদের দরজা। তো ও কি করতো, ওই জানলা দিয়ে না এসে কি করতো, জানলাটা তো একদম নিচুতে না, ওই জানলা দিয়ে না আমাদের সোফার মধ্যে ফুল ফেলে দিত। হঠাৎ দেখতাম কি জানলা খুলে হঠাৎ করে সোফার মধ্যে ফুল পড়ে আছে, আর বাইরের লোক তো কেউ ফ্ল্যাট বাড়িতে উপরে উঠে এসে কেউ ফুল ফেলবে না, অমনি করতো। তখন আমরাও এটা গেস করছিলাম যে ওকে দেখতাম যে অনেক কিছু মানে জাদু টোনা এসব করতে। তখন আমাদের অনেকে বলছে ওই কিছু মানে আমাকে একটু হিংসে করতো খুব, যেহেতু আমার সঙ্গে না প্রথম থেকে কি হচ্ছে, ফ্ল্যাটে আমার সঙ্গে সবার খুব ভাব, আমি একটু মানে হাসি খুশি হয়, তো ওর মধ্যে হিংসে ছিল যে আমার বাড়িতে তোমার বাড়িতে সবাই আসে, আমার বাড়িতে কেউ আসে না কেন। ও অনেক এজে আমার তো অনেক বেশি বড়, তো ওইটার জন্য আমার সঙ্গে খুব হিংসে হতো, তোমার সঙ্গে সবার ভাব, তুমি সবার সঙ্গে যাতায়াত করো, আমার বাড়িতে কেউ বেল টেপে না, তো সবসময় তোমার বাড়িতে বেলটা কেন বাজছে। তো এটা আমি কি করবো এখন, আমার সঙ্গে সব মানে আমার ব্যবহারের জন্য বলো বা যা কথাবার্তা গল্প সবাই আমার কাছে আসে, তো সেটা ও সহ্য হতো না। সবাই তো মানে এইভাবে থাকতেও পারে না, দেখবে কারো না কারো সাথে কারো বন্ডিং একটু ভালো থাকে। আর অ্যাকচুয়ালি কি আমি একটু হাসি খুশি টাইপের, আমি সবার সঙ্গে মিলেমিশে, ও কি আছে মানে কাছে মিশতে পারে না অতটা, আর এজে অনেক ডিফারেন্স, আমার সঙ্গে ওনার এজে অনেক ডিফারেন্স আছে। আমি শুনে যা বুঝলাম ওনার হচ্ছে জাজ করা অভ্যেস আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর খুব প্রচন্ড হিংসে, মানে নন বেঙ্গলি, মানে মুখের উপর বলে দেবে যে এটা আমি কাউকে বলতে পারবো, তোমার বাড়িতে কেন আসছে, আমার বাড়িতে কেন আসছে না, এরকম করতো, জাজমেন্টাল, খুবই জাজমেন্টাল। হ্যাঁ, অমনি করে অশান্তি করতো। তারপরে রীতিমতো সে বললো কিছু পারলো না, যখন কাউকে আমার বাড়িতে আসতে আটকাতে পারলো, তখন কি করলো, লোকে না আমার বাড়িতে আসতো, লিফটটা না ওর দিকে আছে, বুঝলে তো, সবাই কি ফ্ল্যাটের লোকের লিফটে আসা বন্ধ করলো, সবাই সিঁড়ি দিয়ে এদিকে অপোজিট সাইডে সিঁড়ি দিয়ে আমাকে ফোন করে আসতো, যেহেতু আপনি দরজা খুলে রাখুন আমি আসছি, আমরা না হলে ও দেখলে কি করবে, আমার সঙ্গে অশান্তি করবে, ওদের সঙ্গে তো আমার সামনে বলবে তোমরা ওর বাড়িতে কেন আসছো, আমার বাড়িতে তো তোমরা আসো না, এরকম বলতো। ওই করতে করতে না মানে ঝগড়া স্টেজে নিল, দিয়ে ওই বাইরে নোংরা ফেলা শুরু করলো, আমার ঘরের সামনে নোংরা ফেলে দিত, এসব নিয়ে মানে লাস্টে পুলিশ কেসে গেছিল, মার পিট পুলিশ কেসে গেল, জানো তো, আমার বাড়িতে নোংরা ফেলে দিয়েছিল, মানে অনেক সেই 18 হয়েছে যখন এই কেসটা হলো না, মেয়ে দেখলো, তার জাস্ট আগে সে না আমরা কেস করলাম, ওই মানে জাস্ট এইগুলো হচ্ছিল তখনই আমার মেয়ে ভয় পাচ্ছিল, তখনই সবাই আমরা গেস করেছিলাম তাহলে ওই কিছু করেছে আমাদের ক্ষতি করার জন্য,
না আমারও শুনে তাই মনে হলো, কারণ এতদিন ধরে এত ঘটনা শুনছি তো, হ্যাঁ হ্যাঁ মানে কোনো কিছু ধরে থাকলে এরকম হওয়ার কথা না, মানে দীর্ঘদিন যদি হ্যাঁ। না হয়ে থাকে। না, আর দেখো আমরা যে প্রথম 3 বছর সেরকম হয়তো 3 বছর কি দেখতাম না কিছু, বলো? অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তখনও তো ছোটখাটো কিছু করছিল। তারপরে যখন আমাদের ঝগড়াটা একটু বেড়েছে না, তখন আমাদেরও মনে হয় কিছু কিছু পাঠিয়েছে বা কিছু খারাপ কিছু আমাদের ক্ষতি করার জন্য কিছু করেছিল। পসিবিলিটি আছে। আমাদের ওটাই গেস করেছি। যাক ওইসব করার পর যাক আমাদের উনি মুসলমান যিনি ছিলেন উনি আমাদের রক্ষা করেছেন। বললাম না পুজো পাঠও কাজ হয়নি, জানো তো। আর আমরা পুজো যখন করছিলাম তখন আমার জানলা দিয়ে দেখছিল, তখন আমার সঙ্গে কথা ছিল না। হ্যাঁ, জানলা দিয়ে দেখছে পুজো হচ্ছে বাড়িতে, কেন করছে পুজো করে, যদি আমার সলিউশন হয়ে যায়। দেখো ও করেছে বলে ওর কিউরিওসিটি বেশি, আর তো কেউ দেখতে আসছে না, ও দেখছিল তখন এসে এসে বারবার উঁকি মেরে এরকম করেছে। যাই হোক, আমার তো মনে হয় এখন তো আবার ভাব করেছে, বাবা ওর সঙ্গে বেশি শত্রুতা করি না। আবার আমার মেয়েরা বলে মা বেশি শত্রুতা করো না, থাক, নিজে থেকে কথা বলে আসে টাসে তো। তো এখন ঠিক বলছো, নিজের বাড়িতে আগুন লেগেছে, এখন ওর নিজের বাড়িতে নিজেই বলে আমার কত প্রবলেম বাড়িতে, আমার মানে বউ চলে গেছে, বউকে মারপিট করেছে, ওদেরও দিকে পুলিশ কেস হয়েছে, বুঝলে? তো এটাই আমার তাহলে প্রথম ঘটনা হয়েছে, যেটা মানে খুবই ভয় ভয় আমার 6 মাস মতো প্রায় কাটিয়েছি ভাবো। মানে নিজের বাড়িতে থেকে ভালো, নিজের বাড়িতে কিনে যদি এরকম কেউ ফেস করে তাহলে কি অবস্থা। 6 মাস ধরে খুবই সমস্যা, খুবই সমস্যা। তখন চিন্তা হইতো এত টাকা ইনভেস্ট করেছি বাড়িতে, বলো, তবে যদি থাকতে না পারি, মানে রীতিমতো আমি তো ভয়ে থাকতো। তবে আমার একজন আত্মীয় ছিলেন, ওনাকে আমার হাজবেন্ড প্রায় নিয়ে চলে আসতে নাইট শিফট গেলে, তো ওনাকে আমি বলতাম না যে এই ব্যাপারগুলো, তো উনি বয়স্ক, আমার সম্পর্কে শাশুড়ি হবেন, তো ওনাকে এনে রাখতাম। তো এটা তো পসিবল না যে কে রোজ তোমার রাত্রিবেলায় সপ্তাহে 7 দিন করে থাকবে এসে রাত্রিবেলায়, বলবো যে হঠাৎ কেন নিয়ে যাচ্ছ। তো ওনাকে এমনি ঘুরতে আসার বাহানায় নিয়ে আসছিলাম সেই সময়টা, যখন ভয় পেতাম। তখন তো মানে নাইট শিফট আসা মানে আমার চিন্তা হতো আমাদের যে কি করব, মানে কি করে রাতগুলো কাটাবো। এমন হচ্ছে না তো বসে বসে রাত কাটি, সকাল হয়ে গেছে। আমার হাজবেন্ড বলতো তুমি রাত্রে ঘুমিও না, সকালবেলায় এলে আমি এখন অফিস থেকে আসবো, তারপর তুমি রান্না বান্না ঝঞ্ঝট না করো, তুমি অল্প কিছু রান্না করে ঘুমাবে, সকাল দিকে কেউ থাকতো আমি ঘুমিয়ে যেতাম। এরকম আমার দিন গেছে। আর তখন বাচ্চারা ছোট ছোট, পড়াশোনা, স্কুল, টিউশন সব তো ছিল না। তো এখনো মনে পড়লে ভাবি বাবা কি দিন গেছে, সেই সব মানে যার উপর দিয়ে যায় সে বুঝতে পারে যে এসব সমস্যাকে। কম দূরে আমার হাজবেন্ড অনেক ইয়ে করেছেন, উনি অত বিশ্বাস করে না সব জিনিস, কিন্তু যখন মেয়ে বলেছে, তবে মেয়ে অসুস্থ হয়েছে, তখন ও দৌড়িয়েছে, অনেক জায়গায় গেছে আমরা, যে যেখানেই বলেছে মানে যে সলিউশন। কিন্তু বিশ্বাস করো অনেক কিছু না, এসব কেস করতে গেলে অনেকে ফ্রডও আছে, এত টাকা নষ্ট হয়েছে আমাদের, সব ফ্রড, বিশ্বাস করা মুশকিল। কিন্তু একমাত্র দেখলাম আমার মতে, কিন্তু দেখবে এইসব সলিউশন কিন্তু ওই মুসলিমরাই করতে পারে, এগুলো না আমাদের হিন্দু সাধুদের সন্ন্যাসীদের দ্বারা হয় না। আমরা তো সব জায়গায় গেছি, অনেক জায়গায়, কি বলতো হয় না, আমরা ঠিক জায়গায় পৌঁছাতেই পারি না। হ্যাঁ, আসলে কে সত্যি কে মিথ্যে বোঝা মুশকিল। আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি না, সেই জন্যই মানে এটা হয়। কারণ আমাদেরও ইয়ের মধ্যে এমন এমন ইয়ে আছে না, যারা তোমাকে জাস্ট কোথাও তাদের বাড়িতেও যেতে হবে না, তুমি যদি জাস্ট ফোনে বলে দাও না, ওরা ওখান থেকে বসে যা করার করে দেবে। আমরা সঠিক সন্ধান পাই না যে কে, এটা হচ্ছে মুদ্রা কথা। আমাদের যে বলছে আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু দেখছি না ম্যাক্সিমাম কিছু পয়সা তো অনেক জলের মতো পয়সা হয়ে গেছে। কেউ বলছে ঘরে হাঁস বলি দাও, কেউ বলছে এই করো, মানে নারকম করছি সমস্যা, কিন্তু কিচ্ছু সমস্যা সমাধান হয় না, কিচ্ছু হয়নি। কিন্তু লাস্ট পর্যন্ত ওনাকে তো আমি এখনো মানে প্রণাম করি, যে সত্যি উনি না থাকলে যে আমাদের কি হতো আজকে সলিউশনটা, তো দেখো এই জিনিসটা আস্তে আস্তে বাড়তেও পারতো, বুঝতে পারছো। কিন্তু উনি তো একদম স্টপ করলেন, 1 মাসের মধ্যে উনি পুরো বন্ধ, মানে পাওয়ারফুল জিনিস দিয়ে দিয়েছিলেন সব। অনেক কিছু করতে দিয়েছেন, কিন্তু সব করার পর না আর একটা দিনও আমাদের মানে কিছু ফেস করতে হয়নি প্রবলেম। উনি সব ঠিক করে দিয়েছেন, যা যা করার ছিল। উনি আপনাকে কিছু জানাননি, উনি কিছু জানাননি, কিন্তু উনি নিজে থেকে যেটুকু উনার মানে ক্ষমতার মধ্যে ছিল। আর উনি দেখলাম মানে আমি যে বললাম না, উনি খুব ইজিলি জিনিসটা নিয়ে সঙ্গে সঙ্গে মানে বুঝতে পারেন। আর এটা বললেন যে আমি সেকেন্ড টাইম গেছিলাম যে আবার এটা হবে না তো, আপনি তো সব দিয়ে দিলেন, আবার যদি হয় বলছে, মানে হিন্দিতে বলছে কোই সওয়ালই নেই, মানে তার কোনো কোশ্চেনই নেই এটা আবার আসবে, মানে কোনো প্রশ্নই নেই, না আপনার বাড়িতে আর সে কোনো মতেই সে ঢুকতে পারবে না, এটাও বলে মানে কনফিডেন্টলি আমাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে কোনো কোশ্চেন ও অন্য জায়গায় চলে যাবে।
তো তারপরে শুনেছি উপরতলাতে আমরা একবার ছাদে শীতকালে বসছিলাম, তখন উপরতলাতে একজন ফ্যামিলি থাকে, তারা গল্প করছে, তারা বলছিল তার আবার হাজবেন্ড থাকে না এখানে, বুঝলে, তার হাজবেন্ড বাইরে থাকে, তো ওরা 3 জন লেডিস থাকে বাড়িতে। তো সেই বউটা হঠাৎ একদিন গল্প করতো, ফ্ল্যাটের সব বউরা আছে, হ্যাঁ, তখন বলছে যে জানো তো আমার খুব ভয় লাগে, হ্যাঁ। তো আমরা এই বাড়িতে এসেছি, আমাদের না এখন খুব ক্ষতি হচ্ছে, খুব পয়সা লস হচ্ছে, আমার মেয়েকে কোন কলেজে পড়তে সেই পয়সা লস হলো, আর খুব ভয় লাগে। আমি তো একটু কিউরিওসিটি, আমরা কি ভয় পাচ্ছ? তো বলছে জানি না গো, একটা না আমার মেয়ে দেখেছে রাত্রিবেলা কোনো মেয়ে ছেলে আমাদের সোফাতে বসে আছে, দেখো। তখন কি সেই কি চলে গেছে নিশ্চয়, তার মানে ওদের বাড়িতে জেন্টস নেই না কোনো, ওটা ওই একবার বলেছিল ওইটা যে আমরা খুব ভয় পাচ্ছি, আমরা দেখেছি কাউকে বসে থাকতে। তারপর অনেকদিন পর আমি ওকে জিজ্ঞেস করছিলাম, দেখো, বলছে না এখন দেখো, এখন ওরাও হয়তো কিছু করেছে কিনা জানি না, বলে না এখন আর দেখি না, বা আমাকে বললো না, বলতে চাইলো না, তাও হতে পারে। তো হয়তো আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওদের বাড়িতে তো মেয়ে ছেলে দেখেছে, জেন্টস নেই না বাড়িতে, ওর বাড়িতে আশ্রয় নিচে, তাও হতে পারে। তখন আমার মা বললো আর বেশি ওর বাড়িতে যাওয়া আসা করিস না, থাক, কেন তোর বাড়ি থেকে গেছে, আর বেশি গেলে আবার সাথে চলে আসে, আর যাওয়া আসা করতে হবে না বাড়িতে। তাই তোকে বলেছিল না, আর দেখি না বলেছে, তো আর আমি জিজ্ঞেস করিনি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি বুঝতে পারছি না কে করেছে। তুমি যেটা বলছো সেটা আমরাও শক করেছি, যে কেউ পাঠিয়েছিল মনে হয় ক্ষতি করার জন্য। সেটাই ওটাই হবে মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমার প্রথম ঘটনাটা যেটা বলছিলাম সেটা এখানে শেষ করলাম। আর এরপরে যে দ্বিতীয় ঘটনাটা বলছিলাম সেটা আজকে আমি বলছি না, আর আরো আমার অনেক ঘটনা আছে জীবনে। তো যদি আপনাদের সব দর্শকদের, এই শ্রোতাদের সব ভালো লাগে এই ঘটনা, আমার ঘটনাটা শুনে, তাহলে যদি হ্যাঁ আজকের ঘটনা শুনে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা যদি শুনতে ইচ্ছুক থাকেন পরের ঘটনা, তাহলে আমি অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। একদম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর সবার ভালো কামনা করে, মঙ্গল কামনা করি আমি এই পরিবারে। আর অমিত, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। তো তোমরা ভালো থেকো, তোমার এই ইয়েটা যেন এগিয়ে যায়, ভৌতিকতা পরিবার সংখ্যায় আরো বাড়ুক, এটাই কামনা করি। ঠিক আছে, তাহলে গুড নাইট। হ্যাঁ, শেষ করছি তাহলে। ওকে, ঠিক আছে, গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এইভাবে ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।